ভূত? হাসালেন হরিনাথ বাবু। এই যুগে স্টুপিড থিংসের উপর বিশ্বাস না করলেই নয়। হরিনাথ বাবু ভুরু কুচকে চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকালেন, তা আমাকে টান দিয়ে মুখে একগুচ্ছ হাসি নিয়ে বললেন, অরণ্যক, দ্য মিস্ট্রি অফ অ্যানাদার ওয়ার্ল্ড। আবার আজগুবি সব গল্প। ওটা গল্প নয়, এবং কি পুরোনো দিনে ঘটে যাওয়া কোনো ঘটনাও নয়। তার মানে তো কোনো কথাই নয়। না, হরিনাথ বাবু আমার কথায় হাসলেন না, এবং কি আমার মস্করাতে রেগেও গেলেন না। ব্যাপারটা বুঝলাম, হরিনাথ বাবু এই বিষয়ে প্রচণ্ড সিরিয়াস। রহস্য, এটা এমন একটা টপিক যেখানে সমস্ত বাঙালি ভোলা মনে হয়ে যায়। হোয়াট ইউ মিন? বছর 10 আগে এই বাংলার বুকে নেমে আসে অদ্ভুত সব এন্টিটি। ইউ মিন স্কিন ওয়াকার? আজ্ঞে না, জানা যায়নি এর পিছনের আসল রহস্য ও উদ্দেশ্য। তবে এ বিষয়ে যার গবেষণা কিংবা ইনভেস্টিগেট করতে যারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের হাড়গোড়ও খুঁজে পাওয়া যায়নি। ব্যাপারটা ইন্টারেস্টিং। জানতে চাও এ বিষয়ে? যদি আপনি বলেন তো। হরিনাথ বাবু হাতের থেকে হুকুটা রেখে হাতে লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালেন। এসো আমার সঙ্গে। হরিনাথ বাবু ছিলেন একজন বিখ্যাত ডিটেকটিভ। তবে বছর 4 আগে একটা ক্রাইম নিয়ে ইনভেস্টিগেট করার সময় ওনাকে গুলি করা হয়। গুলিটি তার চোখ ছুঁয়ে বেরিয়ে যায়, তবে হারানোর মধ্যে শুধু তিনি তার ডান চোখটাই হারান। তবে কথাই আছে, বাঘ যতই আহত হোক না কেন সে কখনো স্বীকার করতে ভুলে না। হরিনাথ বাবুর বাড়িতে আমি খুব একটা আসিনি। তিনি আমাকে স্টোর রুমে নিয়ে গেলেন। দীপঙ্কর, এবার তুমি যা দেখবে সেটাকে গুপ্তই দেখো। হরিনাথ বাবু চারিদিক দেখলেন এবং দেওয়ালের ভিতর থেকে আরও একটা দরজা আবিষ্কার করলেন। এসো। মন্ত্রমুগ্ধের মতো হরিনাথ বাবুকে উদ্দেশ্য করে আমি হাঁটতে লাগলাম। শেষ সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে আমরা একটা গুপ্ত জায়গায় পৌঁছালাম। হরিনাথ বাবু টর্চের আলো সামনে ফেলতেই আমার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। একটা অজানা হিংস্র জন্তু, যার মাত্র 6টা দাঁত, চোখ আছে কিন্তু চোখের মনি নেই, পিঠের হাড় গোড় শির দ্বারা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। মানুষের মতোই কিন্তু মানুষ নয়। জন্তুটি 2 হাত এবং 2 পা লোহার শিকল দিয়ে বাঁধা। জন্তুটি ক্রমাগত আর্তনাদ করে যাচ্ছে। চুপ। হরিনাথবাবুর এক কথায় জন্তুটি চুপ হয়ে গেল। হরিনাথবাবু আমাকে উদ্দেশ্য করে বলল, প্রথমে ভেবেছিলাম তোমাকে শুধুমাত্র গল্পটাই বলবো, কিন্তু তোমার মতো অ্যাথিয়েস্ট এইসব বিশ্বাস করে না। এটা সম্পর্কে? হ্যাঁ, আজ থেকে প্রায় 4 বছর আগে, আমার গুলি লাগার ঠিক মাস 3 আগে, একটা হাই অ্যালার্ট ফরেস্টে আমি একটি বিশাল আকৃতির ডিম খুঁজে পাই। সেটারই উত্তর এটা। তবে এই প্রাণীর খাদ্য বলতে একটাই, আর সেটা হলো মানুষের মস্তিষ্ক। আর এই অজানা জন্তুর ইনভেস্টিগেটরদের কেন খুঁজে পাওয়া যায়নি, হয়তো এটা নতুন করে তোমাকে বলতে হবে না। আপনার কাছে যদি সেই প্রাণী থেকে থাকে, তাহলে আজ থেকে প্রায় 4 বছর আগেই এই কেস পুরোপুরিভাবে সলভ হয়ে যাওয়ার কথা। না, কারণ এরকম প্রাণী এই দুনিয়ায় একটাও নেই। কিন্তু এরকম প্রাণী যদি অনেক থাকে, এবং যে জন্তুটি আপনার কাছে আছে সে জন্তুটি যদি কারো বাচ্চা কিংবা বেবি এন্টিটি হয়, তাহলে এই জন্তুটিকে বাঁচাতে যাদের আবির্ভাব হবে তাদের সঙ্গে আপনি একা লড়তে পারবেন তো? হরিনাথবাবু একটু ঘাবড়ে গেলেন। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন এবং বললেন, কি সঙ্গ দেবেন দীপঙ্কর বাবু? আমাদের তরুণ সাহিত্যিকদের স্বরচিত ও বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো মিডনাইট হরর স্টোরি অবলম্বনে আরণ্য এক অন্য জগতের রহস্য। গল্পবাড়ি ও গল্পের সূত্রধার আমি সৌভিক। এই গল্পে প্রাণী হত্যার বর্ণনা রয়েছে। সেরা ডায়েরি অডিও স্টোরি ইউটিউব চ্যানেল প্রাণী হত্যা সমর্থন করে না। প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। বসন্তের শুরু। শীত নেই বললেই চলে।
আমি দীপঙ্কর। বয়সটা ঠিক বলতে পারবো না, তবে আমি সর্ষে দিয়ে ইলিশ খেতে খুব ভালোবাসি। একটা অডিও স্টুডিওতে ভয়েস আর্টিস্ট হিসেবে আমি কাজ করি। দীপঙ্কর, কি করছিস? এই তো মৃত্যু দিন গুনছি। এটা অপূর্ব, স্টুডিওর সমস্ত এডিটিংয়ের দায়িত্ব ওর। এমন সময় দাদা একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে। কিরকম বিজ্ঞাপন? একটা বাস জু করে আসছিল এবং ঠিক সে সময় একটা মেয়ে বাসের সামনে চলে আসে। মেয়েটাকে দেখে বাস ড্রাইভার জোরে ব্রেক কষে এবং বাসের সামনের কাজ ভেঙে যায়। বাসের ড্রাইভার মেয়েটিকে নিয়ে এ বেরিয়ে ভাই, এত রাতে ভাং টাং খেয়েছিস নাকি? দূর মশাই, না আপনাদের পয়সা তো দেবো না, কি করলে বলুন, না করলে চললুম। এ তো মহা মুশকিলে পড়লাম ভাই। অপূর্ব আমার দিকে তাকালো এবং বলল, ঠিক আছে, ছাড়। তারপর আর কি শুরু করলাম রেকর্ডিং। এ নিন স্ক্রিপ্টটা দেখুন। একদম ফাটাফাটি। অপূর্ব মনিটর রেডি করলো। নে, 3, 2, 1, স্টার্ট। দাদা দিদি কাকিমা কাকু জেঠু জেঠিমা বউ। দূর মশাই, 14 গোষ্ঠীর নাম নেবেন নাকি? অপূর্ব 3, 2, 1, স্টার্ট। একটা বাস রাস্তা দিয়ে দ্রুত ঠিক করে বলুন। নতুন দিনের ডাকে অজানা সুরের সাথে বাস ড্রাইভার উড়ে বসলো এক বিয়ের পিড়িতে। দূর মশাই, আমি আপনাকে আবৃত্তি বলতে বলেছি। এ জানতো এখান থেকে, তখন থেকে এটা হবে না ওটা হবে না, কি পেয়েছেনটা কি? এই, মাথার পিন্ডি চটকে দিল। আরে ভাই, এসব ছাড়। চা খাবি? নিয়ে আয়। রাত এখন 9:30 কাছে। আমাদের স্টুডিওটা মূল বাজার থেকে একটু দূরে, তাই খুব একটা লোক আসে না। জানা গেছে বাজারের মধ্যে একটা নতুন স্টুডিও খুলেছে, তাই এই চত্বরে মানুষ আসতে চায় না। অপূর্ব চা নিয়ে আসলো। তার হাত থেকে চায়ের কাপটা নিয়ে এক চুমুক দিলাম। এমন সময় একজন অর্ধ বস্ত্র ধারণ করা একটা ছেলে স্টুডিওর ভিতরে প্রবেশ করলো। একটা দরকার ছিল। হ্যাঁ বলুন। আমি একটা ভয়েস রেকর্ড করতে চাই। কোন বিষয়? একটা ম্যাগাজিনে কিছু লেখা লাইন। কিছু মনে করবেন না, কোন ম্যাগাজিনটা জানতে পারি? দ্য টেল হার্ট। আমি একবার অপূর্বের দিকে তাকালাম, অপূর্ব আমার দিকে তাকালো। ছেলেটি যে ম্যাগাজিনটার কথা বলল সেই ম্যাগাজিনটাকে গভর্নমেন্ট ব্যান করেছে আজ থেকে প্রায় বছর 4 আগে। কি দাদা, রেকর্ড কি করবেন? হ্যাঁ। অপূর্ব মাইক সেট কর, আজ না হয় এই প্রজেক্টটা করে স্টুডিও ক্লোজ করব। আমি ইকুয়ালাইজারের লেভেল চেক করছিলাম। এমন সময় অপূর্ব আমার কাছে এসে বলে, তা ছেলেটা কি পাগল? কেন বলতো? ছেলেটা এই সময় আসলো, তাও আবার ব্যান্ড ম্যাগাজিন রেকর্ড করতে? তো কি হয়েছে ভাই? না মানে ব্যাপারটা একটু কেমন জানি লাগলো। আর সব থেকে বড় বিষয়, ছেলেটি তোর কপালের কিংবা মাথার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। দেখ ভাই ছাড়, এই যে স্যার ওখানে কি দাঁড়ান। ছেলেটি মন্ত্রমুগ্ধের মতো আমার কথায় মাইকের সামনে কি দাঁড়ালো। দেখ, যেহেতু এখানে আমার কাজ নেই তাই তুই সামলা। আমি বাইরে বেরোলাম। আকাশের চাঁদ মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের এক কোণে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ হরিনাথ বাবুর কথা মাথায় আসলো। এমন সময় অপূর্ব বাইরে আসে এবং বলে, সব কাজ ডান, চল ঘরে ফেরা যাক। দাঁড়া, স্টুডিও থেকে ব্যাগটা নিয়ে আসি। ব্যাগটা নিয়ে বাইরে বেরোবো ঠিক ওই সময় মাইকের দিকে চোখ গেল আমার। কৌতূহলবশত এগিয়ে গেলাম। মাইকের এক কোণে রক্ত লেগে রয়েছে। হঠাৎ একটা কুকুর জোরে চিল্লিয়ে ওঠে এবং 1 সেকেন্ডে থেমে যায়। মাইকের পাশে থাকা জানলা দিয়ে দেখলাম সেই ছেলেটি এক পা করে অন্ধকারে হেঁটে চলেছে। দেখে মনে হচ্ছে তার শরীর তার নিয়ন্ত্রণে নেই, এবং দেখে এটাও মনে হচ্ছে যে তার শরীরটিতে অন্য কেউ বাসা বেঁধেছে। তারপর আমার ছেলেটির হাতের দিকে চোখ যায়। একটা কুকুরের পিছনের একটা পা ধরে ছেলেটি সেটি ঝুলাতে ঝুলাতে এগোতে থাকে। আরও একটু মনোযোগ দিয়ে দেখলাম কুকুরটির মাথার অংশ নেই, সেখান দিয়ে লাল রক্ত টপ টপ করে পড়ছে। ছেলেটি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। দীপ, দীপ, কতক্ষণ লাগবে? ট্রেনটা তো মিস হবে এবার। হ্যাঁ, পরদিন রাতে স্টুডিও ক্লোজ করে আর বাড়িতে গেলাম না।
রওনা দিলাম হরিনাথ বাবুর বাড়ির উদ্দেশ্যে। এই যে বাড়িতে আছেন? বেশ কিছুক্ষণ পর দরজা খুললেন হরিনাথ বাবু। সিঁড়ি দিয়ে দোতলার উপরে উঠে একটা বৈঠকখানায় গিয়ে বসলাম। চারিদিক জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ফাইল এবং ওয়ান্টেডদের নাম। হরিনাথ বাবু তা আমাকে টান দিয়ে বলেন, খাবে নাকি? না ধন্যবাদ হরিনাথ বাবু, আমি কিছু জানতে চাই। বলুন। অলৌকিক বলে কিছু আছে? সেই দিন ওই এন্টিটিটাকে দেখার পরেও এই কথা? না মানে এই ধরুন আমার কাছে কিছু শক্তি আছে এবং সেই শক্তি যদি আমি আপনার ওপর প্রয়োগ করি তবে আপনি আমার কথায় উঠবেন এবং বসবেন। এইগুলো কি আদৌ সম্ভব না একটা হ্যালুসিনেশন মাত্র? অবশ্যই সম্ভব। কোনো শক্তির সাহায্যে এক শরীর থেকে অন্য শরীরকে নিয়ন্ত্রণ করা সম্ভব। উচ্চ মার্গের সাধক এবং চলতি ভাষায় যাকে বলে বশীকরণ। আপনি এসব বিশ্বাস করেন? অবশ্যই করি। আরণ্যক, এই প্রযুক্তির ক্ষেত্রে সেই যন্ত্রটির পক্ষে এটা করা সম্ভব? হ্যাঁ, তবে একটু অন্যরকম। সাধক বশীকরণ করার সময় অপর ব্যক্তিকে কখনো প্রাণে মারে না, প্রাণে না মেরেই তাকে বশ করে। কিন্তু ওই যন্ত্রর ক্ষেত্রে সেরকমটা নয়। কোনো মানুষকে বশ করতে গেলে যন্ত্রটি প্রথমে তার মস্তিষ্ক খেয়ে সেই মস্তিষ্কের জায়গায় নিজে বাসা বাঁধে। তবে তোমাকে একটা কথা জানিয়ে রাখি, এই ইনভেস্টমেন্ট এ যদি কোনো কেউ যুক্ত হয় তাহলে সে একবার ওই যন্ত্রটির দেখা পাবেই। কি করে বুঝবো সে কে? কোনো অপরিচিত ব্যক্তি কিংবা পরিচিতই হোক না কেন, যদি তার আচার আচরণ স্বাভাবিক না হয় কিংবা সব থেকে বড় বিষয় কেউ যদি তোমার মাথা কিংবা কপালের দিকে ক্রমাগত তাকিয়ে থাকে তাহলে নিশ্চিত হয়ে যেও যে সে তোমার কাছেই রয়েছে। সেই যন্ত্রটির বশ করা কণ্ঠস্বর কিংবা শরীর কখনো ক্যামেরাবন্দি হয় না। এমন সময় আমার ফোন বেজে ওঠে। হ্যাঁ অপূর্ব, বল। কাল যে ছেলেটা রেকর্ড করতে এসেছিল সেই রেকর্ডিং চেক করতে গিয়ে দেখলাম পুরো রেকর্ডিং একদম ফাঁকা, শুধুমাত্র নয়েজ ছাড়া আর কিছুই নেই। আমার কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করতে লাগলো। ঘড়ির টিক 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 আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া গেল না চারিদিকে। এমন সময় পাশের অডিও প্লেয়ারটা নিজে দেখে চলতে শুরু করলো। হরিনাথ বাবু উঠে দাঁড়ালেন, লাঠি হাতে আস্তে আস্তে বৈঠকখানার অর্ধ ভাঙা জানলার কাছে গিয়ে থামলেন। আমিও সেখানে গেলাম। গিয়ে দেখলাম একটা লোক দাঁড়িয়ে রয়েছে। লোকটির দাঁড়ানোর ভঙ্গি মোটেও স্বাভাবিক নয়। লোকটি ধীরে ধীরে ঘরের ভিতর প্রবেশ করল। লোকটির গোংড়ানোর শব্দ আমার কানে গেল। লোকটি এক পা করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। হরিনাথ বাবু পাশের টেবিলের ডয়ারে রাখা একটা রিভলভার হাতে তুললেন এবং বৈঠকখানায় জ্বলতে থাকা মোমবাতিটাকে নিভিয়ে দিলেন এবং একটা আলমারির ভিতরে দুজনই লুকিয়ে পড়লাম। সারা ঘরে লোকটির গোংড়ানোর আওয়াজ ছড়িয়ে পড়ল। হরিনাথ বাবু আস্তে আস্তে আলমারিটা খুললেন, একটা কৌটো হাতে নিয়ে ছুঁড়ে মারলেন জানলার বাইরে। নিচে আওয়াজ হতেই লোকটি পাগলের মতো ছুটতে লাগলো শব্দের পিছনে। কৌটোর কাছে জন্তুটা পৌঁছাতেই রিভলভারের পরপর 3টে গুলি ঝরিয়ে দিলেন হরিনাথ বাবু। এই ব্যক্তির মস্তিষ্ক হাফিজ করেছে, তার খুব একটা সময় হয়নি, তাই পুরোপুরিভাবে ওই শরীরটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। হঠাৎ আমার ফোনটা আবার বেজে উঠল। হ্যালো, তোর ফোন থেকে আমার ফোনে কল এলো এবং কলটা রিসিভ করতেই আসতে থাকে অদ্ভুত সব আওয়াজ। আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমি এখন ধীরপুরের জঙ্গলে
দীপঙ্কর, এখনই চলো। কোথায়? তোমার বন্ধুর প্রাণের ঝুঁকি আছে। কেন? যেই জঙ্গলে সে আছে সেটাই হলো হাই অ্যালার্ট ফরেস্ট। এক্ষুনি চলো। বেরিয়ে পড়লাম আমরা। আধা ঘন্টা পর পৌঁছালাম ওই জায়গায়। দেখতে পেলাম সামনেই দাঁড়িয়ে রয়েছে অপূর্ব। গাড়ি দুটো পর। আমাদের গাড়িটি পুরনো দিনের দ্বীপ, ছাদ নেই, চারিদিক ফাঁকা। ড্রাইভিং সিটে আমি বসলাম এবং সামনে বসলো অপূর্ব ও পিছনে বসলেন হরিনাথ বাবু। গাড়ি স্টার্ট করলাম। কিরে, চুপচাপ যে? অপূর্ব কোনো কথা বলল না, আমার দিকেই চেয়ে রইল। তুই তো বাড়িতে ছিলি, তাহলে এত তাড়াতাড়ি এখানে কি করে আসলি? কিরে, কিছু বল। একটা বন্দুকের গুলি অপূর্বের মাথা ছেদ করে বেরিয়ে গেছে। আতঙ্কে আমি পাথরের মতো মূর্তি হয়ে গেলাম। অপূর্বের দিকে তাকিয়ে দেখলাম অপূর্বের মাথাটা মাঝখান দিয়ে কাটা। হরিনাথ বাবু এক ধাক্কায় ফেলে দিল অপূর্বর দেহটাকে। আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল অপূর্বের শরীরটা। এই ব্যক্তির মস্তিষ্ক হাফিজ করেছে। চলো হাই অ্যালার্ট ফরেস্টে। যেহেতু চলেই এসেছি, তাহলে আজ থেকে প্রায় 4 বছর আগে আনসলভড কেসটা সমাপ্ত করেই আসি। হরিনাথ বাবু জিপ থেকে একটা ব্যাগ বের করলেন এবং দুইজনেই হাঁটতে লাগলাম গভীর জঙ্গলের দিকে। সেই ঘন জঙ্গল যেন এক অভিশপ্ত কুয়াশার চাদরে ঢাকা, এবং কি দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো পৌঁছায় না। আকাশ ছোঁয়া প্রাচীন গাছগুলোর ডালপালা এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে রয়েছে যেন তারা কোনো এক অশুভ ষড়যন্ত্রে লিপ্ত। গাছের শিকড়গুলো সাপের মতো মাটির ওপর কিলবিল করছে, যা অসাবধানী পথিকদের পা আটকে দেওয়ার জন্য মুখিয়ে থাকে। জঙ্গল এতটাই নির্ঝুম যে নিজের হৃৎস্পন্দনও সেখানে কানে তালা লাগিয়ে দেয়, কিন্তু সেই নিস্তব্ধতা ক্ষণস্থায়ী। মাঝে মধ্যেই ঝোপঝাড় থেকে ভেসে আসছে শুকনো পাতার মরমর শব্দ, এবং অজান্তেই মনে হতে লাগলো এক হিংস্র সাপদ নিঃশব্দে আমাদের পিছু নিয়েছে তার জ্বলন্ত দুটি চোখ, এবং অন্ধকারের ভেতর থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমাদের ঘাড়ের দিকে। বাতাসের দোলায় গাছের ছায়াগুলো যখন নাড়াচড়া করে, তখন মনে হয় কোনো দীর্ঘকার পিশাচ আমাদের হাত বাড়িয়ে ডাকছে। পচা লতা পাতা আর না জানি কোনো পশুর অর্ধভুক্ত শিকারের উৎকট গন্ধ নাকে এসে ঝাপটা মারে। জঙ্গলের অনেকটা গভীরে আসার পর হরিনাথবাবু তার ব্যাগ থেকে বের করলেন দুটো নাইট ভিশন গগলস। একটা নিজে পড়লেন এবং আরেকটা আমাকে দিলেন। হরিনাথবাবুর মুখে শুনেছি গত কয়েক মাস ধরে এই এলাকার আদিবাসীরা নিখোঁজ হচ্ছে, আর যারা ফিরছে তারা তাদের স্মৃতি ও বাক শক্তি হারিয়েছে। হরিনাথবাবুর হাতে থাকা ইলেকট্রোম্যাগনেটিক ডিটেক্টরের কাঁটাটা পাগলের মতো কাঁপতে লাগলো। গভীর জঙ্গলের ঠিক মাঝখানে, যেখানে গাছপালা বৃত্তাকারে মরে পড়ে আছে, সেখানেই দেখা গেল একটা অদ্ভুত বিশালাকৃতির দানবীয় গুহা। ইলেকট্রোম্যাগনেটিক ডিটেক্টরের কাঁটাটা অদ্ভুতভাবে গোল গোল করতে লাগলো। দুজনে গুহার ভিতরে প্রবেশ করলাম। গুহার ভেতরটা স্যাঁতস্যাঁতে নয়, বরং অস্বাভাবিক শুষ্ক। দেওয়ালগুলোর গায়ে খোদাই করা আছে প্রাচীন কিছু চিহ্ন, যা কোনো পরিচিত লিপির নয়। গুহার শেষ প্রান্তে পৌঁছাতেই আমাদের চোখ ধাঁধিয়ে গেল। সেখানে বাতাসের মাঝখানে ঝুলে আছে একটা অস্থির আলোর পর্দা, ঠিক যেন একটা তরলের আয়নার মতো। সেটা থেকে বেরোচ্ছে অদ্ভুত শো শো শব্দ, যা অনেকটা রেডিও স্টেশনের ডেড নয়েজের মতো। ওই আলোর ওপারে আবঝাভাবে দেখা যাচ্ছে এক ধাতব অন্য জগৎ, যেখানে আকাশের রং
রক্তের মতো লাল। আমরা লক্ষ্য করলাম পোর্টালটির সামনে পড়ে রয়েছে কিছু অদ্ভুত ধাতব টুকরো। হরিনাথ বাবু তার ম্যাগনিফায়ারিং গ্লাস দিয়ে দেখলেন সেগুলি কোনো দহন প্রক্রিয়ার অবশেষ। আমি এককালে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, জিওগ্রাফিও নিয়েও পড়েছিলাম খুব একটা, তাই এই সব বিষয় আমার কাছে স্পষ্ট হলো। আমি বললাম, পোর্টালটি প্রাকৃতিক নয়। এই গুহার চারিপাশে 4টে নির্দিষ্ট বিন্দুতে বিশেষ ধরনের রেয়ার আর্থ মেটাল রয়েছে, যা এই ডাইমেনশন গেটওয়েকে ধরে রেখেছে, এবং এই পোর্টাল থেকে প্রচুর ইলেকট্রিক ম্যাগনেটিক পাওয়ারফুল রিডিং আসছে। তাই বলা যেতে পারে ওই অন্য জগতের প্রাণীরা আসলে এনার্জেটিক ভ্যাম্পায়ার। তারা আমাদের জগতের তেজস্ক্রিয়তা আর প্রাণের স্পন্দন শুষে নেওয়ার জন্য এই পোর্টালটি তৈরি করেছে। আর কত যে জন্তু পৃথিবীতে নেমে আসবে কে জানে। খুব বেশি দেরি হয়নি হরিনাথবাবু। যদি এটা ম্যাগনেটিক রেডিয়েন্ট হয়, তাহলে হলস আর্টিস্টের অনুসারে ম্যাগনেটিক ফোর্সকে অপোসাইড ডাইরেকশন থেকে ফোর্স দিতে হবে। সুতরাং যেই তড়িৎ চুম্বকীয় রেজোন্যান্স কম্পনটা আমরা পেয়েছি এলসি সার্কিটের ক্ষেত্রে ব্যবহৃত সূত্র অনুযায়ী, পোর্টালটি একটু নির্দিষ্ট ইলেকট্রিক ম্যাগনেটিক রেজোন্যান্স সৃষ্টি করছে। হরিনাথবাবু তার ব্যাগ থেকে হাই ফ্রিকোয়েন্সি পালস জেনারেটর বের করলেন। তিনি জেনারেটরটিকে পোর্টালের বিপরীত তরঙ্গে সেট করলেন। জেনারেটর অন করার সঙ্গে সঙ্গে পোর্টালটি থেকে বেরিয়ে আসলো রক্তে ভরা দুটি 7 থেকে 8 ফুট লম্বা মানুষের কঙ্কাল। ওই কঙ্কালটি পোর্টাল থেকে বেরোতে চাইছে, কিন্তু জেনারেটর অন করার সঙ্গে সঙ্গে পোর্টালটির নীল পর্দাটি তীব্রভাবে কাঁপতে শুরু করল। ওপাশ থেকে যান্ত্রিক আওয়াজ তীক্ষ্ণ হতে শুরু করল। হরিনাথবাবু দৌড়ে গেলেন গুহার বাইরে এবং পকেট থেকে একটা ছোট্ট শক্তিশালী ম্যাগনেট ছুড়ে দিল গুহাটির ওপরে। অমনি পাথরের বিন্যাস নষ্ট হয়ে গেল এবং পোর্টালটি জলজ্যান্ত মানুষের চোখের সামনে থেকে মিলিয়ে গেল। চারিদিক একদম শান্ত। গুহাটি এখন কেবলই এক নিঃশব্দ পাথরের স্তূপ। তবে দেবদাস আবার ঘরে ফিরেছে। তবে সবকিছু শেষ হলো। হ্যাঁ, এবারের মতো। তাহলে যেই প্রাণীগুলো এই জগতে এসেছিল তারা মূলত বেঁচে ছিল হাই এনার্জেটিক রেডিয়েশনের কারণে। আর সেই এনার্জি যেহেতু আর নেই, তার মানে 3 তিনিকের মধ্যে তারা বিলুপ্ত হয়ে যাবে। বাইরের ভুতুড়ের কুয়াশা কেটে আবছা অস্পষ্ট ভোরের রোদ জঙ্গলে ঢুকেছে। আমি পকেট থেকে একটা চুইংগাম বের করে চিবাতে লাগলাম। বনের পাখিরা ডাকতে শুরু করেছে এবং আমরা জঙ্গল চিরে রাস্তার দিকে পাড়ি দিলাম। গাড়িতে উঠলাম। হরিনাথবাবু গাড়ি স্টার্ট করলেন এবং শেষবারের জন্য আস্তে আস্তে দূরে সরে যাওয়া জঙ্গলটির দিকে পিছ ফিরে তাকালাম। হয়তো অপূর্বের সঙ্গে কখনো আর দেখা হবে না। শহরের ফেরার পথে একটা ডায়েরিতে লিখতে লাগলাম, ভয় কেবল তখনই থাকে যখন আমরা কারণটা জানি না। কারণ জেনে ফেললে সেটা শুধুমাত্র একটা সমাধানযোগ্য সমস্যা। কে বলে, যদি আবার এ ঝর্ণা, এ প্রকৃতি, এ অরণ্য আবার যদি হাতছানি দিয়ে ডাকে। এতক্ষণ আপনারা শুনছিলেন মিডনাইট হরর স্টোরি অবলম্বনে আরণ্য, এক অন্য জগতের রহস্য। মূল চরিত্রে দীপঙ্কর, হরিনাথবাবু এবং অপূর্ব। ক্লায়েন্টদের চরিত্রে শুভজিৎ ও সায়ন। অপূর্ব ও হরিনাথবাবু চরিত্রে সৈকত। গল্প, গল্পপাঠ এবং গল্প সূত্রধার আমি শোভিক। এরকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, প্রেস দ্য বেল আইকন এবং নিতে থাকুন রহস্যের গান হতে চলে।